স্লাইড তো তাহলে তো আমাকে এখানে তো স্লাইড দেওয়া আছে, ডাউন জাস্ট আচ্ছা তাহলে you can see from here. লাস্ট ক্লাস যদি বলি তাহলে এখান থেকে স্টেপ 1 মেবি স্টেপ এটা তো 4 এ চলে গেল স্টেপ লোন অ্যামortization এখান থেকে শুরু ক্লাস। আরে এই যে ভাই এখান থেকে স্টেপ 1 আচ্ছা যাই হোক এখান থেকে ঠিক আছে। Find how much do you need to pay equally in each installment এখান থেকে এর কোশ্চেনটা মেবি আগের আগের 28 নাম্বার স্লাইডে চলে গেছে। এরকম ছিল কিনা? হ্যাঁ, অ্যামortization 28 নম্বর 28 নম্বর এর আগের স্লাইড। আচ্ছা এই যে নিচে দেয়া আছে কোশ্চেনটা দেখেন এখানে যেটা বলছে যে আচ্ছা আপুর কোশ্চেনটা কি ছিল জানো? হ্যাঁ এই যে এখানে যে 1000 টাকাটা আছে ঠিক আছে 1000 টাকাটা আমার মানে কি টাকা হবে এটা কি আমার আহ মানে লোন অ্যামাউন্ট ধরবো এটাকে নাকি আমি সিএফ এর টাকা ধরবো এটাকে নাকি প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি হ্যাঁ ধরবো এটা এটাকে? হচ্ছে যে দেখেন এখানে বলে দিয়েছে, এখানে বলেছে যে কনস্ট্যান্ট এন্ড amortization schedule for 1000 10% annual rate loan with 3 equal payments। এখন যেহেতু হচ্ছে 3 equal payments এখানে হচ্ছে যে লোন অ্যামাউন্ট হচ্ছে যে এটার জন্য আপনার হচ্ছে যে 1000 টাকা লোন অ্যামাউন্ট। এটা কিভাবে বুঝলেন যে এটা লোন অ্যামাউন্ট এই যে কোশ্চেনটার মাধ্যমে কি বুঝছেন লোন উইথ 3 ইকুয়াল পেমেন্ট এই কথাটা দ্বারা? এখানে যেটা দেয়া থাকবে এটা হচ্ছে লোন মানে অ্যামাউন্ট যদি বলতে আপনার দেখেন আচ্ছা আমি বলে দিচ্ছি এখানে দেখেন বলছে কি যে কনস্ট্যান্ট এন্ড amortization schedule for 1000 আর এরপরে দেখেন 10% annual rate loan with 3 equal payments। এখন এই যে 3 equal payments এই যে 3 equal payments এটাই হচ্ছে যে আপনার ওই যে সিএফ যেটা সেটাই হচ্ছে 3 equal payments যেটা হচ্ছে আপনার ইনস্টলমেন্ট মানে 3টে ইনস্টলমেন্ট হবে। এখন আপনাকে এখানে বের করতে হচ্ছে যে 3টে ইনস্টলমেন্টে প্রতিটি ইনস্টলমেন্টে কত দিবে এটা। আই থিংক আমরা যদি এই ম্যাথটা করি একটু তাহলে এদের সবার প্রবলেম এখন হয়তো অনেকের প্রবলেম আছে সেটা সে বুঝতেছে না যে কি সমস্যা, সো এই ম্যাথটা একটু করি সমস্যা নেই তো করলে। আর এখানে স্যার দেখলাম যে প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি দিয়ে একটা রুলস লেখাইলো মানে আগের যে রুলসটা সেটা লেখাইলো লেখানোর পর সিএফ এর অ্যামাউন্টটা বের করলো 402 তারপর এই 402টাকে উনি লোন অ্যামাউন্টের জায়গায় বসাইলো। তো এই এই যে আমাকে আমি কখন বুঝবো যে আমার এই অ্যামাউন্টটা বের করে নিতে হবে এর কি কোনো মানে বোঝার কোনো উপায় আছে নাকি সব অঙ্কে আমাকে এটা বের করতে হবে? এটা তো আপনার সব অঙ্কে বের করে নিতে হবে যে তার ইয়াটা কত হবে মানে যে টাকাটা দেওয়া থাকবে সে টাকাটা লোন অ্যামাউন্ট দেওয়ার পরে আমাকে সিএফ টা বের করে নিতে হবে। হ্যাঁ হ্যাঁ সিএফ টা বের করে নিতে হবে। আচ্ছা তাহলে এটা যদি এরকম হয় তাহলে এর পরের অঙ্কটা আমাকে দেখেন এই অঙ্কটা আমি ক্যালকুলেশনে আমার সমস্যা না ক্যালকুলেশনটা আমি পারবো। আর এরপরের যে ম্যাথটা এরপরে ম্যাথ বলতে এক্সারসাইজ ছিল একটা এক্সারসাইজের মধ্যে ম্যাথ এখানে এটা মানে 35 নাম্বার পেজে ছিল মানে স্লাইড নাম্বার 35 আমাদেরকে করতে বলছিল। এটা 35 ওটা ছিল কনস্ট্রাক্ট লোন অ্যামortization শিডিউল ডলার হচ্ছে মেবি 1 লাখ নাকি at 6% for 5 year। হ্যাঁ এটা তো এটার জন্য আমাকে এখানে কিন্তু লোন অ্যামাউন্ট ধরা হয়েছিল 1 লাখকে আগের অঙ্ক আগের অঙ্কটা দেখেন ওখানে কিন্তু 1000 কে লোন অ্যামাউন্ট ধরা হয়েছিল। আচ্ছা এখানেও তো সেম সিএফ বের করতে হবে তাই না? হ্যাঁ এখানেও সেম এন সিএফ হচ্ছে 5 ইয়ার আই হচ্ছে 6% সিএফ বের করতে হবে। তার মানে আমি রুলসটা লিখলাম রুলসটা লেখার পর ও সিএফ টা বের করতে হবে তার মানে পিভি এর জায়গায় বসাবো আমি লোন অ্যামাউন্টটা তাই তো? হ্যাঁ হ্যাঁ পিবি এর জায়গায় আমরা লোন অ্যামাউন্টটা বসাবো। আর সিএফ টা খালি থাকবে। হ্যাঁ সিএফ আমার এই কারণে আমি ধরতে পারি না সিএফ টা খালি থাকবে আর রুলস বাকিটুকুন বসবে আর এখানে 1 লাখ বসবে পিভি এর জায়গায় 1 লাখ বসবে। আর এই অঙ্কটা কি ভাই আপনার কাছে ছবি তোলা আছে জাস্ট এইটুখানি? হ্যাঁ করা আছে আমার খাতায়। আপনি আমাকে একটা ছবি দিতে পারেন গ্রুপে। দুইটা ম্যাথ পিভিএ বের করছেন শুধু ওটুখানি ছবি দিলেই চলবে আমি একটু দেখবো না আমার কনফিউশনটা ক্লিয়ার হবে। আচ্ছা এরকমের আসলে কথা বললে আসলে এখানে আরো যারা আছে ওনারা আসলে বুঝতেছেন না। হ্যাঁ আমার জায়গা থেকে যদি আমি বলি রাকিব ভাই আপনাকে যদি বলি আপনি কি কিছু বুঝছেন?
না আসলে এভাবে হচ্ছে না। আপনি যে গত ক্লাসটা করেছিলেন, একটা স্লাইড শো পার্সোনালি করেছিলেন, ওইটার উপরে হয়েছিল, ভালো বোঝা গেছিল আর কি, ওগুলো হ্যাঁ, বুঝতে এখানে পেরেছিলাম। আসলে আমি আমার স্পেশাল মানে আমার যে প্রবলেমটা সেটাই আমি আসলে বলছি, এই জন্য হয়তো অন্য সবার প্রবলেম হচ্ছে, এটাই স্বাভাবিক। তো আপনারা যেভাবে চাচ্ছেন ওভাবেই করেন, কন্টিনিউ, সমস্যা নাই। আই থিংক আমাকে একটা ছবি, সবার প্রবলেম সলভ হলে আপনার প্রবলেমটা সলভ হয়ে যাবে টিবিএম। হ্যাঁ সেটাই সেটাই, আর একটা ছবি দিয়ে দিতে পারেন, তাহলে পুরোটাই প্রবলেম সলভ হয়ে যাবে। ওকে, আপনার যদি অনেক বেশি ব্যস্ত না থাকে তাহলে একটু আমাদের সাথে থাকেন, হ্যাঁ? যদি আমি করি না এখনো, বাট লেটস ট্রাই। নেসার ভাই, আপনাকে আমি বলছিলাম কিছু ম্যাথ করার জন্য, আপনি বলছিলেন করছিলেন। তো আমরা একটু আগের যেটা ছিল যে 3 বছরের জন্য যে একটা লোন অ্যামortization শিডিউল করার জন্য, ওইটা আমরা একটু এখানে কি এটা কি দেয়া ছিল? এটা তো আচ্ছা, করে দেয়া হ্যাঁ আছে এখানে মনে হয়। দেয়া ছিল। রিয়ান ভাই, আমি মনে হয় যে বেটার হয় কি, যে আমার খাতায় যে ম্যাথটা করা আছে না, হুম। এই ম্যাথটার ছবি থেকে যদি বুঝিয়ে দিই তাহলে মনে হয় বেটার হয়, নয়তো আপনার ওটাকে ওখানে আপনি আর কি কি মানে লিখতে এখান অনেক থেকে প্রবলেম এই হবে। যে 35 যেটা আছে কনস্ট্রাক্ট লোন অ্যামortization শিডিউল ফর $1 লাখ এট 6% ফর 5 ইয়ার্স, এটা করেছেন নাকি 3 বছরের জন্য যেটা ওইটা করেছেন $1,000 দিয়ে? হ্যাঁ, দুইটাই আমার কাছে করা আছে। So, আমার মনে হয় তাহলে তাহলে আর আমাকে কষ্ট করে করতে হবে না। সো আপনি জাস্ট হ্যাঁ ওই হ্যাঁ, ছবিটা একটু শেয়ার করেন। সেটাই আমি করতেছি। একটু জাস্ট আছে যে আমি ছবিটা দেখে নিই। আসলে এখানে বাকি যারা আছেন, আমি যেটা বলতে চাই যে আপনাদেরকে আসলে প্রথমত সিএফ বের করতে জানতে হবে। সেখানে কি কি ইনফরমেশন দেওয়া আছে সেটা আপনাকে লিখতে হবে। যে গিভেন দিয়ে আপনি লিখবেন যে আপনার পার্সেন্টেজ কত দেওয়া আছে, এখানে পিবিএ কত দেওয়া আছে। এখানে পিবিএ মানে যে অ্যামাউন্টটা দেওয়া আছে সেটা সেটা $1,000 হোক অথবা $1 লাখ হোক, সেটা আপনি পিবিএ ধরতে হবে। ওকে, দেন আপনাকে টাইম কত দেওয়া আছে, এখানে একটাতে টাইম দেওয়া 3 ইয়ার্স, একটাতে এন্ড দেওয়া আছে মেবি 5 ইয়ার্স। এরপরে আপনাকে সিএফ লিখে আপনি কোশ্চেন মার্ক দিয়ে রাখবেন, আমি সিএফ টা বের করবো। এরপর আপনি সূত্রটা অ্যাপ্লাই করবেন, যে আসলে সূত্রটা এখানে কিভাবে আপনি লিখবেন। এটা তো সবাই জানেন হয়তো বা, যে সিএফ সমান, এটা হয়তো ভাই যে আমি নেসার ভাই দিলে তারপর দেখতে পাচ্ছেন, বা আমি বলেও দিতে পারি। সিএফ সমান দিয়ে থার্ড ব্র্যাকেট দিয়ে এর মধ্যে পিবিএ ডিভাইডেড 1/i মাইনাস 1/i ইনটু 1 প্লাস i টু দি পাওয়ার n। এই সূত্রটাতে যদি আপনারা ইনফরমেশন গুলো বসান তাহলে আপনি নরমালি সিএফ টা বের করতে পারবেন। সিএফ টা বের করার পরে আপনি যে 5টা ঘর রাখবেন, যে ইয়ার দিবেন 1 2 3 4 or 5, তারপরে আপনি বিগিনিং অ্যামাউন্ট দিবেন, তারপরে পেমেন্ট দিবেন, তারপরে ইন্টারেস্ট দিবেন, তারপর পেমেন্ট অফ প্রিন্সিপাল দিবেন, তারপরে রিমেইনিং ব্যালেন্স দিবেন। আর এখানে রিমেইনিং ব্যালেন্স যেটা থাকবে, আই থিংক সেটাকে মাইনাস করলে যেটা আসবে সেটা আপনার সেকেন্ড ইয়ারে যেটা আসবে সেটা যেটা পিভিএ যেটা আমরা ধরছি সেটা চলে আসবে। রিয়ান ভাই, আমি একটু শেয়ার করে দিচ্ছি। হ্যাঁ, শিওর। আচ্ছা, এটা যেটা ছিল হচ্ছে যে আপনার শীটের এই যে প্রথম যেটা ছিল 1000 এ, দেখেন ওখানে ম্যাথটা ছিল হচ্ছে যে যদি আমরা সবার কাছে মনে হয় যেটা আছে, তো তারপর আমি একটু পড়ে দিচ্ছি। এখান থেকে বলছে যে কনস্ট্যান্ট এন্ড অ্যামortization শিডিউল ফর এ $1,000 at 10% annual rate of interest with 3 equal loan payments। তো এখানে মূলত বলছে হচ্ছে যে 1,000 টাকা হচ্ছে যে তার, সাপোজ হচ্ছে যে আমি একটা কার কিনবো, আমার 1,000 টাকা প্রয়োজন, তো আমি সেখান থেকে 1,000 টাকার জন্য আমি একটা এখন এই 1,000 টাকা হচ্ছে যে আমার লোন নিতে হবে। এখন লোন নিতে হলে লোনটা তো আমার পরিশোধ করতে হবে। এখন যখন আমি ব্যাংকে লোনটা পরিশোধ করব, শুধু কিন্তু তখন আমি লোনটাই পরিশোধ করব না, লোনটার সাথে হচ্ছে যে ওটার ইন্টারেস্টটাও কিন্তু আমি প্রতিটা ইনস্টলমেন্টের সাথে পরিশোধ করবো। এখন আমাকে ব্যাংক রিকোয়ারমেন্ট দিচ্ছে যে আমাকে এটা হচ্ছে 3টা ইনস্টলমেন্টে পে করতে হবে। তো এই 1,000 টাকা এটার সাথে যেটা লোন আসে এটা সহ। তো সেই ক্ষেত্রে হচ্ছে যে আমরা যেটা করেছি এখানে হচ্ছে যে আমাদের প্রতিটা ইনস্টলমেন্টে আমি কত টাকা পে করব উইথ লোন আর হচ্ছে যে প্রিন্সিপাল, দুইটা অ্যাড করে প্রতিটা ইনস্টলমেন্টে কত টাকা পে করবো, এই জিনিসটাই হচ্ছে আমার এখানে মূলত বের করতে হবে। এখানে বের করতে হবে মূলত হচ্ছে যে আমার আসল সহ আমি, মানে লোন এবং আসল এই দুইটা সহ আমি ব্যাংকে প্রতিটা কিস্তিতে আমি কত টাকা পরিশোধ করবো, একদম যদি আমি সহজ বাংলায় বলি, এইটা আমাকে প্রথমে বের করে নিতে হবে। তো আমার ম্যাথে যেটা দেয়া ছিল যে লোন অ্যামাউন্ট, আমি কত টাকা লোন নিয়েছি, এই যে 1,000, এইটা আমি লোন নিয়েছি এবং সেটা আমি দিব 3টা ইনস্টলমেন্টে দিব। এই জন্য এন ইকুয়াল লিখেছি 3, আর এখানে আই বা আর ইকুয়াল লিখেছি আমি 10%, যেটা আমাদের ইন্টারেস্ট রেট। এখন তো এটা হচ্ছে যে আমাদের যেহেতু একই অ্যামাউন্ট, সেম অ্যামাউন্ট যখন আমরা কি করছি যে বিভিন্ন কিস্তিতে বা একাধিক কিস্তিতে যখন দিচ্ছি তখন সেটা এনইউটির ম্যাথের মধ্যে পড়ে। যেহেতু এখন এনইউটির ম্যাথের মধ্যে পড়ে আর এই টাকাটা যেহেতু আমার এখনই প্রয়োজন, আর সেহেতু হচ্ছে যেটা আমার প্রেজেন্ট ভ্যালু অফ এনইউটি এটার মধ্যে পড়ে। তো প্রেজেন্ট ভ্যালু অফ এনইউটির আমাদের যে ফর্মুলাটা ছিল সেই ফর্মুলাটা হচ্ছে আমাদের এটা, যে পিভিএ ইকুয়াল সিএফ, এটা সবাই আমরা জানি।
আমরা ক্লাসে স্যার অনেকবার দেখিয়েছে। তো এটাকে কি করেছি, জাস্ট এই ফর্মুলাটাকে একটু আমি সাইড চেঞ্জ করে দিয়েছি, আমরা যেভাবে ইকুয়েশন করতাম তো ইকুয়েশনের মধ্যে সাইডটা চেঞ্জ করে দিয়েছি। এই সিএফটা আমি যখন এই সাইডে নিয়ে এসেছি কোন অবস্থায় আছে, বা সাপোজ আছে এই টিভিটাকে আমি এই সাইডে নিয়েছি, এটা গুণ হয়ে গেছে আর এটা এখানে ছিল এটা আমার ভাগ হয়ে গেছে। আমি যদি সাইড চেঞ্জ করি এখানে মাঝে যদি আরেকটা ইকুয়েশন করা হতো তাহলে এটা আরো ক্লিয়ার হতো, মানে ইকুয়েশন করলে এটা এরকম হয়ে যায়। এখন হচ্ছে যে পিভিএ মানে হচ্ছে যে আমার লোন অ্যামাউন্ট যেটা প্রেজেন্ট ভ্যালু অফ অ্যানুইটি, সেটা হচ্ছে যে এই 1000, আর সূত্রের জন্য আমার 1, আর রেট যেটা ইন্টারেস্ট রেট সেটা হচ্ছে 10%, সেই 10% জন্য 0.10, সূত্রে আমার মাইনাস আছে এখানে মাইনাস, তারপরে সূত্রের উপর এখানে 1 ছিল এখানে হচ্ছে 1, এরপরে হচ্ছে যে আমার ইন্টারেস্ট রেট 10%, এরপরে হচ্ছে যে আমার 1 প্লাস আর, মানে এই যে সূত্রের 1 আর ইন্টারেস্ট রেট, এটা যেহেতু 3 বছর এন সমান আছে 3 ইয়ার্স। তো যখন আমি এটাকে ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন করলে আমার 402 হয়। এই 402 এটা হচ্ছে যে আমার ইনস্টলমেন্ট সিএফ যেটা ক্যাশ ফ্লো যেটা। এইটুকু ক্লিয়ার কিনা সবাই? সবাই বুঝতে পারছেন? আর কোনো প্রবলেম আছে এতটুকু? জি ভাই বুঝছি। আচ্ছা, কি বুঝছেন একটু আপনি বলেন তো, আমি তো বুঝি না, আমাকে একটু বুঝিয়ে দেন যে বুঝছেন। রিয়ান ভাই কোথায় বুঝেন না সেটা আমাকে বলুন। না না, যে বুঝছে তার কাছ থেকে আমি একটু বুঝতে চাইছি সে কি বুঝছে। আচ্ছা, সব ইনফরমেশন তো দেওয়াই আছে, সূত্রটা জানতে হবে, তাহলে তো জাস্ট ক্যালকুলেশন করে ফেললেই হয়ে যাবে। ঠিক আছে, আপনার বোঝানোর ক্যাপাবিলিটি অনেক ভালো। জি আমি বুঝতে পেরেছি, থ্যাংক ইউ। তারপরে আচ্ছা, এখন যেটা করতে হবে এখন হচ্ছে কি এটা দিয়ে আমার লোন অ্যামortization শিডিউল, দ্যাট মিন্স হচ্ছে যে আমি এই লোনটা যখন পরিশোধ করব তখন আমি এটাকে চেক করে দেখতেছি যে লোনটা পরিশোধ করার পরে আমার এখানে কোনো ভ্যালু থাকতেছে কিনা, মানে এখানে কোনো অ্যামাউন্ট আর থাকতেছে কিনা। একটা সময় হচ্ছে কি ব্যাংক কিন্তু হচ্ছে যে আমার কাছে যদি 1 পয়সা পায় সে এই 1 পয়সাও নিয়ে নিবে। তো যার জন্য হচ্ছে কি যখন আমি 3টা কিস্তিতে আমি পরিশোধ করবো তখন আমার আলটিমেটলি রেজাল্ট হয়ে যাবে গিয়ে 0। তো এটাই আর হচ্ছে যে লোন অ্যামortization শিডিউলের মধ্যে আমি চেক করে দেখবো চার্টের মাধ্যমে। যখন চেক করে দেখবো তখন যেহেতু আমার 3টা বছর, তো 3টা বছরের জন্য আমি এখানে ঘর করবো, ঘর করার পরে ইয়ার 1, ইয়ার 2, ইয়ার 3। তো এরপরে যদি আমি সেকেন্ড কলামে যাই সেখানে পাচ্ছি আমি বিগিনিং ব্যালেন্স, যেটা হচ্ছে যে আমার লোন, যে লোনটা দিয়ে আমার অ্যামortization শিডিউলটা শুরু হবে, যে অ্যামাউন্টটা দিয়ে, সেটা হচ্ছে বিগিনিং ব্যালেন্স। এরপর আছে আপনার প্রতি কিস্তিতে আমরা যেটা দিচ্ছি সেটা, পেমেন্ট, দ্যাট এরপর মিন্স পেমেন্ট, পেমেন্ট, হ্যাঁ। এরপরে হচ্ছে যে পরেরটা যদি যাই আমি ইন্টারেস্ট। ইন্টারেস্ট, এর পরেরটা যদি যাই প্রিন্সিপাল, আর হচ্ছে যে এন্ড। এখন পেমেন্ট বলতে আমি প্রতি কিস্তির যেটা দিছি এটা, আর এই যে এই কিস্তির সাথে আমি কত টাকা, বা আমি এই 1000 এর উপরে আমি কত টাকা ইন্টারেস্ট দিয়েছি সেটা হচ্ছে যে আমার ইন্টারেস্টে ঘুরে যাবে। এখন এই পেমেন্ট থেকে আমি কত টাকা পে করছি সেখান থেকে যদি আমি ইন্টারেস্টটা মাইনাস করি তাহলে হচ্ছে যে আমার প্রিন্সিপাল, মানে আমি মূল কত টাকা পে করেছি মূল। এরপরে হচ্ছে যে আমি এই বিগিনিং থেকে যদি এই প্রিন্সিপালটা মাইনাস করি তখন যে অ্যামাউন্টটা থাকে সেটা হচ্ছে এন্ডিং ব্যালেন্স। দ্যাট মিন্স হচ্ছে যে ব্যালেন্সটা থাকবে ওটার উপরে হচ্ছে যে আমি ওটার উপরে হচ্ছে যে আমি আবার পরে ইন্টারেস্ট দিব। অর্থাৎ এই তো বিষয়টা এখন যদি কেউ না বুঝে থাকেন, এখানে যে এই যে 1000 টাকা দেওয়া আছে এটা আমার বিগিনিং ব্যালেন্সটা তো বলাই আছে, কোশ্চেনে দেওয়া আছে। সেখান থেকে এই যে 402 যেটা সেটা আপনার সিএফ বের করা আছে, উপরে যেটা বের করলাম তখন ধরে। তো এই প্রথম অ্যামাউন্ট আপনাকে বের করতে হচ্ছে, তারপর যে 100 টাকা যেটা বের করবেন এটা আপনার যে ইন্টারেস্ট রেট দেওয়া থাকে না, সেটা 6% হোক 10% হোক, সেটাকে আপনার বিগিনিং যে অ্যামাউন্ট আছে সেটার সাথে গুণ করবে, সহজ কথা। দ্যাট মিন্স আই ইনটু বিগিনিং অ্যামাউন্ট। যদি আপনি ইন্টারেস্ট বের করতে চান এখানে 100 টাকা কিভাবে আসলো, এটা অনেকের কাছে কোশ্চেন থেকে যাবে, ঠিক আছে? তো সেক্ষেত্রে এখানে যে 1000 টাকা দেওয়া আছে বা 1 লাখ টাকা দেওয়া থাকে, 10 লাখ টাকা দেওয়া থাকে, এটার উপরে আপনার যে পার্সেন্টেজটা দেওয়া আছে ইন্টারেস্ট রেট, সেটা যদি আপনি গুণ করেন তাহলে এটা এমন চলে আসবে। সো আপনি 0.10 দিয়ে যদি 1000 কে গুণ করেন বা হ্যাঁ, তাহলে আপনি এখানে 100 চলে আসবে। আর এরপরে আপনি পেমেন্ট থেকে যদি ইন্টারেস্ট বাদ দেন তাহলে যেটা থাকবে সেটা হলো আপনার, এখানে তো নেসার ভাই লিখেছে শুধু প্রিন্সিপাল, বাট আমি লিখেছি পেমেন্ট অফ প্রিন্সিপাল, যে আমি মেইন প্রিন্সিপালের যে আমি পেমেন্ট যেটা করলাম সেটা। ওকে, আর এন্ডিং ব্যালেন্সটা কিভাবে বের করছেন? এন্ডিং ব্যালেন্স সেক্ষেত্রে হচ্ছে হলো আপনার বিগিনিং এই যে ব্যালেন্স থেকে 302 যেটা বের হয়েছে সেটা আপনি মেইন যেটা ছিল বিগিনিং ব্যালেন্স,
সেখান থেকে এটাকে যদি মাইনাস করেন তাহলে যেটা থাকে সেটা আপনার এন্ডিং ব্যালেন্স। আর যেটা আপনার এন্ডিং ব্যালেন্স সেটাই পরের বছরের জন্য বা পরের পেমেন্টের জন্য বা পরের কিস্তির জন্য বিগিনিং ব্যালেন্স। বিগিনিং ব্যালেন্স এভাবে সেই যখন কথাটুকু করে যদি দেবেন কারো বুঝতে তখন কোনো প্রবলেম আলটিমেটলি থাকে বলতে পারেন। নেসার ভাই কন্টিনিউ। রেজাল্ট গিয়ে 0 হয়ে যাবে। প্রতিটা বছরের ক্ষেত্রেই একইভাবে এই যে সেই একই কথা। 698 আছে, এটার উপরেই হচ্ছে 10% ধরেছে। 10% ধরলে আপনার 69.80 হয়, তো সেটাকে আমরা 70 ধরে নিয়েছি ইন্টারেস্টে। তো এই যে পেমেন্ট থেকে হচ্ছে যে আমি 70 টাকা মাইনাস করলে আমার 332 থাকে। দ্যাট মিনস 332 হচ্ছে যে এখানে আমরা প্রিন্সিপালটা পে করছি। এখন হচ্ছে যে বিগিনিং ব্যালেন্স থেকে যখন আবার এই প্রিন্সিপাল অ্যামাউন্টটা মাইনাস করে দেবো, তখন আবার এই যে এন্ডিং ব্যালেন্স থাকে 698 থেকে 332 মাইনাস করে দেওয়ার পরে 666 থাকে। এই 666 হচ্ছে যে এন্ডিং ব্যালেন্স, তার পরবর্তী বছরে আবার এই 666 হবে বিগিনিং ব্যালেন্স। পরবর্তী বছর সেম একই ভাবে। আর এখানে আরেকটা বিষয় বলার আছে, সেটা হলো যে আপনার যে পেমেন্ট যেটা আছে যে 402, এটা আপনি একবার যেটা বের করছেন সেটাই কি ঠিক আছে কিনা? হ্যাঁ হ্যাঁ, পেমেন্ট যেটা আছে এটা হচ্ছে যে প্রতি কিস্তিতে একই সেম থাকবে, পেমেন্ট হবে। পেমেন্টটা সেম থাকবে, কিন্তু আপনি পেমেন্টটা সেম ইন্টারেস্ট রেট হবে, যেটা কারণ বাকি থাকবে সেটার উপর ইন্টারেস্ট রেট দিবেন। কারণটা মানে হচ্ছে এই যে আমাদের এনইটির যে ম্যাথ গুলো, সেই ম্যাথ গুলোতে হচ্ছে কি যে আমাদের প্রতিটা হচ্ছে যে অ্যামাউন্ট কিন্তু সেম থাকে যখন আমরা ওটা ক্যাশ ফ্লোটা বের করি, বা মানে প্রতিটা ক্যাশ ফ্লো যদি সেম থাকে সেখান থেকে আমরা হচ্ছে কি প্রেজেন্ট ভ্যালু অফ এনইটা বের করি। এখানে লাস্টে এখানে কি লিখলেন 1206 নাকি? আরেকটা দেখে দিই, আরেকটা হচ্ছে যে আরেকটা জিনিস এখানে খেয়াল করবে, সেটা হচ্ছে কি ইন্টারেস্ট হচ্ছে কি যে শুরুর দিকে বেশি থাকবে। কেন বেশি থাকবে? কারণ শুরুতে ওখানে বিগিনিং ব্যালেন্সটা কিন্তু বেশি থাকে। তো ইন্টারেস্ট হচ্ছে আস্তে আস্তে বড় থেকে ছোট হবে, আর প্রিন্সিপাল হবে কি আস্তে আস্তে ছোট থেকে বড় হবে। আচ্ছা, সেক্ষেত্রে হলো যে এখানে এইদিকে মানে আপনি কি শিওর যে আপনার ইন্টারেস্ট রেটটা চেঞ্জ হবে? হ্যাঁ, মানে ইন্টারেস্ট অ্যামাউন্টটা রেটটা চেঞ্জ হবে। ইন্টারেস্ট রেটটা চেঞ্জ হবে। কেন চেঞ্জ হবে? কারণ আপনি বিগিনিং ব্যালেন্সের উপরে ইন্টারেস্ট দিতেছেন। আপনার যেই টাকাটা হচ্ছে যে ব্যাংক আপনার কাছে প্রিন্সিপাল পায়, আপনার কাছে প্রথমে শুরুতে ব্যাংক আপনার কাছে 1000 টাকা পেত, সেখান থেকে আপনি 302 টাকা তাকে দিয়ে দিয়েছেন। এখন তো সে আর আপনার কাছে 1000 টাকা পায়, এখন পায় আপনার কাছে 698 টাকা। তো তো আমার দ্বিতীয় কাছে বছরে মানে গিয়ে আমার কাছে মনে 698 হয়েছে টাকার এখানে উপরে শুধু ইন্টারেস্ট রেটটা আপনাকে বের করতে হতে বা বারবার ক্যালকুলেটর চাপতে হবে, আর এছাড়া বাকি বিষয়গুলো খুবই সহজ। এভাবে বের করতে পারবেন টোটাল পেমেন্ট কত টাকা আপনি টোটাল। এখন এখানে স্যার হয়তো বা পরীক্ষায় এরকম একটা ম্যাথ দিতে পারে যে আপনি কত টাকা ইন্টারেস্ট পে করলেন সেক্ষেত্রে। তো সেটা হচ্ছে কি যে টোটাল পেমেন্টটা যদি আমি যোগ করি সেখানে হচ্ছে 1206 টাকা হয়। তো 1206 টাকা থেকে আমার যেটা হচ্ছে যে লোন অ্যামাউন্ট ছিল সেটা যদি আমি মাইনাস করি, 1206 থেকে যদি আমি 1000 মাইনাস করি, তখন আমার 206 টাকা হয়। তার মানে এই 206 টাকা আমি টোটাল একটা হচ্ছে ইন্টারেস্ট দিচ্ছি। দেখেন এই যে 206 টাকা হচ্ছে যে ইন্টারেস্ট হয়, টোটাল ইন্টারেস্ট। তারপর লাস্টের কথাটা বুঝি না, এটা আবার রিপিট করবেন? লাস্টের স্যার বিষয়টা হচ্ছে যে এখানে আরেকটা কোশ্চেন হতে পারে যে এখানে কত টাকা সে পে করছে, মানে তার এখানে ইন্টারেস্ট কত টাকা হয়েছে, মানে ইন্টারেস্ট পে করেছে কত টাকা। তাহলে হচ্ছে যে টোটাল পেমেন্ট থেকে হচ্ছে যে প্রিন্সিপালটা মাইনাস করে দেবো। প্রিন্সিপাল বলতে হচ্ছে কি যে যেটা আমার লোন অ্যামাউন্ট ছিল সেটা মাইনাস করে দেবো। তো টোটাল আমার পেমেন্ট হয়েছে 1206 টাকা। সেখানে আমার প্রিন্সিপাল অ্যামাউন্ট ছিল বা লোন অ্যামাউন্ট ছিল আমার 1000 টাকা। 1000 টাকা যদি আমি মাইনাস করে দিই, তখন এই যে 206 থাকে, এই 206 হচ্ছে যে ইন্টারেস্ট। দ্যাট মিনস হচ্ছে সে এই 1000 টাকার উপরে 206 টাকা টোটাল 3 বছরে সে ইন্টারেস্ট পে করেছে। অর্থাৎ এটা নরমালি কোশ্চেনের ভিতরে থাকে না, যদি স্যার চায় যে কোশ্চেনটা একটু কঠিন করবে, তো সেক্ষেত্রে আপনাকে দিতে পারে যে আপনি ইন্টারেস্ট কত পে করলেন বা কত করতে হবে আপনাকে। সেক্ষেত্রে আপনার যেটা প্রিন্সিপাল থাকবে ফার্স্ট, সেটা থেকে টোটাল যেটা বের হলো এই যে 402 টাকা করে যত বছর দিলেন সেটাকে আপনি যোগ করে এটাকে মাইনাস করে দিবেন। দ্যাটস ইট। আচ্ছা, আর এখানে থার্ড ইয়ারের যে এন্ডিং ব্যালেন্স এটা 0, তার মানে প্রত্যেকটা ম্যাথের মধ্যে লাস্টের দিকে 0 আসবে, যদি তা করলে ক্যালকুলেশন ম্যাথটা ভুল ঠিক না হবে, হয়। তাই না? এখানে আরেকটা বিষয় হচ্ছে কি যে এখানে যে এন্ডিং ব্যালেন্সটা আছে, যখন আমার ওখানে যদি 3 বছর থাকে 4 বছর থাকে, তো যেটাই থাকুক না কেন লাস্টে গিয়ে এন্ডিং ব্যালেন্সটা আমার 0 হবে। যদি 0 না হয় সেক্ষেত্রে হচ্ছে যে এখানে হচ্ছে কি যে দশমিকের অনেকগুলো ব্যাপার থাকে, এখানে দশমিকের পরে অনেকগুলো সংখ্যা থাকে। এখন ক্যালকুলেশন করার সময় সবগুলো সংখ্যা নেওয়া পসিবল হয় না দশমিকের পরের। তো যে কারণে হচ্ছে কি লাস্টে গিয়ে হয়তো আপনার 5 থেকে 10 টাকা এরকম একটা ডিফারেন্স হতে পারে। আবার যদি সেটা লাখ লাখ বা কোটির অ্যামাউন্ট হয় সেক্ষেত্রে আপনার 50 টাকা বা 100 টাকা একটা ডিফারেন্স হতে পারে। তো সেই ক্ষেত্রে হচ্ছে কি যে আপনি ওটাকে এই যে প্রিন্সিপাল বা এই যে ইন্টারেস্ট আছে এগুলোর সাথে অ্যাডজাস্ট করে দেবেন।
যোগ বিয়োগ করে দেবেন, যোগ বিয়োগ করে এখানে জাস্ট আপনার যাতে শূন্য হয়, মানে লাস্টে আপনার এখানে শূন্য হবে এটা এনশিওর করতে হবে। যদি কম বেশি হয় সেটা আপনি প্রিন্সিপাল থেকে বা ইন্টারেস্টের সাথে এখানে আপনি অ্যাডজাস্ট। আচ্ছা ভাইয়া, যদি আমার মিনিমাম 5 টাকা বেশি হলো, তো আমি সেটা কি ইন্টারেস্ট রেটের সাথে যোগ করে তারপরে প্রিন্সিপালটা সমান করে দিব বিগিনিং ব্যালেন্সের মতো করে, বিগিনিং এটা ব্যালেন্স, হবে? হ্যাঁ। সাপোজ এখানে বিগিনিং ব্যালেন্স ছিল 366, তো আপনি ওখানে দেখা গেছে যে আপনার 5 টাকা বেশি হয়েছে। তো 5 টাকা বেশি হলে সাপোজ এখানে আমার হয়েছিল কত দেখেন আপনি, এখানে আমার হয়েছিল হচ্ছে যে 35 37 হয়েছিল, 37 হয়েছিল। আমি কি করেছি, ইন্টারেস্টের এখানে 36 বানিয়ে দিয়েছি। 36 বানিয়ে আমি হচ্ছে যে এখান থেকে মাইনাস করে দিয়েছি, 63 বানিয়ে 0 করে দিয়েছি। বুঝতে পারছি ভাই। আগে অনার্সে থাকতে দিতাম কি প্লাস মাইনাস দিয়ে ওই সংখ্যাটা লিখে দিতাম। প্লাস মাইনাস তো দেওয়ার দরকার নাই, কারণ হচ্ছে যে আপনি এখানে জাস্ট এটাকে অ্যাডজাস্ট করে দিলে। বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তো নেসার ভাইয়া, একটা বেসিক ক্যালকুলেশনটা উপরে যে আমরা সিএফটা বের করেছি না, সেই ক্যালকুলেশনটা যে -7.5135, এটা এই ক্যালকুলেশনটা একটু যদি একটু বলতেন। হ্যাঁ, এটা এটা ক্যালকুলেশনটা আমি ক্যালকুলেটরে কিভাবে আগে, মানে আমি কি আলাদা আলাদা করে বের করব? আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে কি যে আপনি শুরুতে হচ্ছে যে এটাকে ক্যালকুলেট করবেন। ক্যালকুলেট হ্যাঁ হ্যাঁ কিরকম, এখানে হ্যাঁ, দেখেন 1 ওয়ান 1 ভাগ, + দশমিক, তারপর আচ্ছা হচ্ছে 1 0, এটাকে আছে হোল টু দি পাওয়ার 3। তো আমি এখানে হ্যাঁ, যদি প্লাস করি তাহলে হয় কি আমার 1.1, তাহলে আমি কি করলাম 1.1, 1.1 কে আমি পাওয়ার করলাম 3, এটাকে আমি গুণ আচ্ছা। দিলাম 0.1 দিয়ে। যখন 0.1 ও দিয়ে গুণ দিলাম আচ্ছা আমার আচ্ছা একটা ভ্যালু হলো। এখন আমি কি করলাম, সেটা আমার ক্যালকুলেটরই থাকলো, আমি অন লিখে তারপর ডিভাইড দিয়ে আমি আমাদের সাইন্টিফিক ক্যালকুলেটরের যে অ্যান্সার কিটা ওটাতে প্রেস করলাম। প্রেস করার পরে আমার এখানে এইটার টোটাল ক্যালকুলেশনটা হয়ে গেল। আচ্ছা আচ্ছা, আলাদা ক্যালকুলেশনটা করে বের হওয়ার করতে হবে, পরে হ্যাঁ। আপনি কি করলেন, ওটা আপনার অ্যান্সারে থেকে গেল। এখন আপনি ব্র্যাকেট দিয়ে আপনি 1/0.1 ব্র্যাকেট ক্লোজ করলেন, এরপরে হচ্ছে যে মাইনাস সাইন দিয়ে ওই যে আপনার অ্যান্সারটা থেকে গেছে সেটা যদি আপনি আবার অ্যান্সার যে কি আছে ওটাতে প্রেস করেন, ওই অ্যান্সারটা চলে আসবে। চলে আসলে আপনি যদি ইকুয়াল প্রেস করেন আবার, তখন হচ্ছে টোটাল এটার আর কি ক্যালকুলেশনটা এই যে হয়ে গেল। 400, সেটা, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, ঠিক সেটা আছে আপনি ঠিক আছে। সেটা আবার ওই যে আপনার অ্যান্সারের মধ্যে থেকে গেল। আবার আপনি নতুন ভাবে কি করলেন, আবার আপনি এই 1000 লিখে ডিভাইড দিয়ে আবার অ্যান্সার কি প্রেস করলেন। অ্যান্সার কি প্রেস করলে টোটাল হচ্ছে যে আপনার এটারও আর দরকার না, টোটাল আপনার সরাসরি 402 চলে আসবে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এই ক্যালকুলেশনটা নিয়ে তবে একটু আই তো সাজেস্ট যে সেটা আপনি পরীক্ষার সময় একটু করেন, সমস্যা এগুলো করতে অনেক টাইম লাগে না। আপনি না, এটা এমনিতে 5 করতে মিনিট হচ্ছে লাগলে কি না হয়তো 6 এভাবে, মিনিট লাগবে। না রিয়ান ভাই, যদি না না, সরাসরি যদি করে তখন ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। বাট যদি এরকম হ্যাঁ লিখে লিখে করে সেক্ষেত্রে হচ্ছে যেখানে ভুল হওয়ার একটা চান্স থেকে যায়। সরাসরি হচ্ছে স্টেপ বাই স্টেপ, শুরু হচ্ছে যে এইটুকু করলো, এইটুকু করার পরে তার সাথে এইটা করলো, এরপরে হচ্ছে যে এটাই আসলো, এরপরে এখানে আসলো, এরপরে হচ্ছে যে এখানে আসলো অ্যান্সার, মানে ইকুয়াল প্রেস করলো 402 রেজাল্ট চলে আসলো। আচ্ছা আচ্ছা। আগে মাইনাস দিয়ে তবে যে আহ, ক্যালকুলেট মানে এই পার্টটাকে আগে করতে হবে, হ্যাঁ, মাইনাস হ্যাঁ, দিয়ে যে পার্টটুকু। আচ্ছা 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 আচ্ছা, আমার এখানেই সমস্যা হচ্ছিল, আমি এভাবে করে করতেছিলাম তো। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, থ্যাংক ইউ ভাইয়া। আর ক্যালকুলেটর আমার মনে হয় যদি ক্যালকুলেটর রেজাল্ট গুলো নিয়ে নিয়ে চোখ যোগ করে একটার পরে একটা করা যায়, তাহলে আমার মনে হয় যে ইয়েটা থাকবে না, মানে লাস্টলি দেখা যাবে জিরোটাও থেকে যাবে আর কি, এরকম মানে ম্যাচিং হবে বেশি আমার মনে হয় নাকি। না, এভাবে করলে হচ্ছে যে আপনার একুরেট রেজাল্টটা চলে আসবে যদি আপনি একবারে করেন। আর হ্যাঁ যদি রাইট, ভেঙে ভেঙে করেন সেক্ষেত্রে হচ্ছে যে আপনার হ্যাঁ একুরেট হ্যাঁ, রেজাল্টটা আসবে না, আবার সময়ও লাগে আসবে যাবে না আপনার আর কি। দিতে। হ্যাঁ হ্যাঁ, আমি এটাই বলতে বলতে যাচ্ছিলাম আর কি। এটা নিয়ে আর কারো কোনো প্রশ্ন আছে কিনা? আচ্ছা ভাইয়া, লাস্ট ক্লাসে আমি ছিলাম না, তো স্যার কি ম্যাথ এতটাই করাইছে নাকি আরো কোনো ম্যাথ আছে লাস্ট ক্লাসে? কি কি হ্যাঁ, আরো করাচ্ছিল ম্যাথ স্যার? সামনে। আরো ম্যাথ আছে না? যদি হালকা একটু ওভারভিউ করে যেতেন তাহলে একটু ভালো হতো, লাইক মিক্স ম্যাথ কোনটা ছিল। আচ্ছা, এই ম্যাথটা যদি বুঝে থাকেন তাহলে মনে হচ্ছে যে পরে মানে এই শীটের মধ্যে যেটা আপনার 35 নাম্বার স্লাইডে যেটা ছিল সেম একই ম্যাথ, একই ভাবে মনে হয় না যে ওটাতে আর যাওয়ার আছে। তারপর আমি ওই ম্যাথটাও দেখিয়ে দিই, আমার এখানে আছে করা আছে। সো আমার মনে হয় এটা নিয়ে কারো প্রবলেম নেই। ডান। জি ভাইয়া, হ্যাঁ হ্যাঁ, একেবারে ইজিলি বোঝা গেছে এটা। একটা কাজ করি, আমি স্যারের ক্লাসে ঘুমাই থাকি, আমরা গ্রুপে স্টাডিতে সব কমপ্লিট করে ফেলবো। 100%, 100%।
পরবর্তীতে এই ম্যাথটা ছিল 35 নম্বর স্লাইডে যে ম্যাথটা ছিল এই ম্যাথটা ছিল। দেখলেন তাহলে মানে একই ধরনের সেম একই। আচ্ছা, ম্যাথ হচ্ছে একদম সেম। আগেরটা ছিল 10 বছর, এটা হচ্ছে 5 বছরের। 5 বছর আগেরটা ছিল 10%, এখানে 6%। আগেরটা ছিল হচ্ছে যে 1000, এখানে 1 লাখ, এটুকুই ডিফারেন্স। এটা আশা করি পারবেন। রিয়ান ভাই আপনার মিউট করা, আপনি কথা বলতেছেন। হ্যাঁ মানে আমার গরম লাগছিল তো, মানে তাই ফ্যান ছেড়ে দিচ্ছিলাম, তাই ভাবলাম শব্দ হবে। সো আমার মনে হয় আপনারা সবাই এই বিষয়টা একটু ভালো করে দেখবেন, বাসায় একটু প্র্যাকটিস করবেন। কারণ হলো যে এখান থেকে একটা ম্যাথ থাকবে লোন অ্যামortization শিডিউল থেকে, সেটা যেখানেই হোক, মিড টুতে হোক, ফাইনালে হোক, এখান থেকে একটা ম্যাথ দিবে। সো লোন অ্যামortization শিডিউলটা একটু ভালো করে দেখবেন সবাই, বাসায় একটু প্র্যাকটিস করবেন। এখন তো বুঝলেন ইন্টারেস্টটা কিভাবে বের করবেন, সিএফটা কিভাবে বের করবেন। সো বাসায় একটু করবেন, আই থিংক সমস্যা হবে না। তবে আপনি চাইলে কিন্তু নিজে নিজে ম্যাথ বানায় করতে পারেন। আপনি এই যে 1000 এর জায়গায় 5000 বসান, আপনি 1000 এর জায়গায় 1 লাখ বসান, দেখবেন এমন চেঞ্জ হয়ে গেছে। 6% আপনি 10% ধরেন। বই থাকলে বইয়ে হচ্ছে যে এই টাইপের অনেক ম্যাথ আছে। সো এটা ভাইয়া একটা কোশ্চেন ছিল। শিখা ফারহানা। জি ভাইয়া, ভাইয়া এখানে এই যে এই ম্যাথটা আপনি যেটা স্ক্রিন শেয়ার করছেন, এখানে নিচের অ্যামাউন্টটাতে মাইনাস আসছে, মানে নরমালি মাইনাস আসলে ওটা তো আর দেওয়ার দরকার নাই। না মাইনাস আসলে হবে কি, আপনি মাইনাস আসলে সেটা হচ্ছে যে এখানে এই যে মাইনাস আসা মানে না না ভাইয়া এখানে না, ওই যে সিএফ এর মানে, সিএফ এর ভ্যালুটাতে নিচের -12.45 না, তাহলে তো মাইনাসই হয়, কিন্তু মাইনাসটা তো আর দেখানোর দরকার নাই। এখানে যেটা হয়েছে কি যে আমি এখানে হচ্ছে যে 1 ডিভাইডেড বাই 0.06, হ্যাঁ এটাকে ডিভাইড করলে যেটা হতো এখানে ওই অ্যামাউন্টটা আমি লিখি না। এখানে আমি হচ্ছে কি যে সরাসরি করে আচ্ছা, সরাসরি ও করলে যে এই আচ্ছা, অ্যামাউন্টটা চলে আসে, তো এটা আমি ও আচ্ছা, মানে মাইনাস ভ্যালু আসে নাই। না মাইনাস চলে আসে। ও আচ্ছা আচ্ছা, সরি তাহলে এখানে ভাইয়া। যে অ্যামাউন্ট ওটা আমি আর লিখি না, মানে এটা ওই ও যে আচ্ছা, বুঝতে পারছি। ক্লাসে করিয়েছে তখনই আমি তুলেছিলাম। তো বুঝতে পারছি। পরে আর করিনি, এই কারণে কিন্তু মাইনাস ভ্যালুর কোনো কি ব্যাপার আছে এখানে, যে মাইনাস ভ্যালু আসলে? না এখানে কোনো মাইনাস ভ্যালু আসবে না। আচ্ছা, যারা এটা পজিটিভ ভ্যালু আসবে। ঠিক আছে। আর আরেকটা কাজ করতে পারেন, এক্সাম যখন হবে সেটা মানে ইউনিভার্সিটিতে হোক আর গুরুয়াতে মানে অনলাইনে হোক, প্রথমে অ্যামাউন্টটা মানে পেমেন্টটা সবাই বের করে বলে দিবেন, তাহলে সবার জন্য ইজি। তাহলে ভাইয়া স্যার যেগুলো না না আপনি পড়ান শুধু সেগুলো তো না আপনাদের কাজ হলো যে শুধু সূত্রটা বসাবেন, ইনফরমেশন বসাবেন, আর প্রথম যে রেজাল্টটা বের করবে ওটা বসাই দেবেন, তারপর আপনি শিডিউলে চলে আসবেন, ব্যাস। স্যার যেগুলো দেয় ভাইয়া ওগুলো তো গ্রুপে স্টাডি করে ক্লিয়ার হয়ে গিলে তিলে খায় হজম করে রাখি।